আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম JBTT টিপসে। আমি জহিরুল ইসলাম আছি আপনাদের সাথে। বিটকয়েন বর্তমান সময়ে একটি আজব জিনিস। কেউ কেউ বলছে এটি কারেন্সির ভবিষ্যতে এই ধরনের কারেন্সি চলবে, আবার কেউ কেউ বলছে এটা ফ্রড, কেউ আবার কোটিপতি হয়ে গেছে। কিন্তু এটা সত্য যে প্রতি বিটকয়েনের প্রাইস 1 বছর আগে 9,000 টাকার মতো ছিল। এর প্রাইস বেড়ে বর্তমানে প্রতি বিটকয়েনে 26 লক্ষ টাকার মতো হয়েছে। আর শেষে ডিসেম্বর মাসে এর দাম সবচেয়ে বেশি বেড়েছে, আগের প্রাইস থেকে প্রায় এর প্রাইস ডাবল হয়ে গেছে। শুনতে আজীব মনে হলো, এর প্রাইস এতই বেড়েছে। আমরা এই ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করবো যে বিটকয়েন কি এবং এটি কিভাবে কাজ করে, এটি কি আমাদের দেশে বৈধ কিনা এবং এটি কি আমরা কিনতে পারবো বা মাইনিং করতে পারবো কিনা, আমরা সকল কিছু তথ্য জানানোর চেষ্টা করবো। पैसा होगा फ्रेंड्स। पैसा होगा। 25 দিনে টাকা ডাবল। আমরা প্রায় এই ধরনের 25 দিনে টাকা ডাবলে কোনো অফার নিয়ে আসি না। আমরা নানান ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি আমাদের সাপোর্ট করতে চান তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, কিন্তু বর্তমান দুনিয়াতে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। আজকে আমরা স্পেসিফিকলি বিটকয়েন নিয়ে কথা বলবো, কারণ বিটকয়েন হলো বর্তমানে সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে আমরা ডিজিটাল কারেন্সির সাথে ভালোভাবে পরিচিত, কারণ বিকাশ, রকেট, নগদ এই ধরনের আমরা প্রায় নিয়মিত ব্যবহার করছি। কারণ আমাদের বন্ধুদের কাছে টাকা পাঠানো বা আত্মীয় স্বজনের কাছে বা আমরা যে কোনো কিছু কিনতে এই ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি। এই অ্যাপগুলোতে আমরা সরাসরি টাকা ব্যবহার করি না, কিন্তু আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা ঠিকই প্রেরণ করে থাকি। বিটকয়েনও প্রায় সিমিলার এই ধরনেরই কারেন্সি, কিন্তু এটি ডিসেন্ট্রালাইজ করা। এর মানে হচ্ছে এটি কোনো গভর্নমেন্ট বা কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান দ্বারা কন্ট্রোল করা হয় না। কেন এটি ডিসেন্ট্রালাইজ এবং কেন এটি কোনো গভর্নমেন্ট বা কোনো প্রতিষ্ঠান দ্বারা কন্ট্রোল হয় না, এটি আমরা ভিডিওর সামনের অংশে কথা বলবো। এখন এরকম মনে হতে পারে যে টাকা থাকতে এই ধরনের বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কি দরকার। এখন আপনাদের আমি সব থেকে সত্য কথা বলবো যে এই সকল বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সবই ইন্টারনেটে সৃষ্টি করা ভুল তথ্য বা বানোয়াট। কি সত্য না? আসলে যদি মজার কথা বাদ দিই তাহলে ক্রিপ্টোকারেন্সিগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে থাকে, মানে এটি কোনো গভর্নমেন্ট বা কোনো প্রতিষ্ঠান দ্বারা, কোনো ব্যাংক দ্বারা কন্ট্রোল করা হয় না। এটি এর প্রাইস বাড়ে এর ডিমান্ড অনুযায়ী। যদি এর ডিমান্ড বাড়ে তাহলে প্রাইস বাড়ে, যদি এর ডিমান্ড কমে তাহলে প্রাইস কমে যায়, প্রায় স্টক মার্কেটের মতো। তাহলে ফ্রেন্ডস, ডিসেন্ট্রালাইজের কেন প্রয়োজন? এটাই তো, গভর্নমেন্ট যে টাকা বা ডলার দিচ্ছে তার মধ্যে কি সমস্যা রয়েছে? আসল সমস্যা হচ্ছে এই জায়গায় ট্রাস্ট না থাকা। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, কেন ট্রাস্ট থাকবে না গভর্নমেন্টের টাকার উপর? আপনার কাছে যে টাকা রয়েছে 500 টাকা, 100 টাকা বা 1000 টাকা, এর ভ্যালু রয়েছে কারণ আপনার সরকার বলছে যে এই কাগজের টুকরাটির ভ্যালু 1000 টাকা। যদি আপনি ভারতের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন 2016 সালে ডিমনিটাইজেশনের কারণে ভারতে পূর্বের যে সকল 500 এবং 1000 টাকার নোট ছিল তার এখন আর কোনো ভ্যালু নেই, কারণ ওই দেশের সরকার ওই নোটগুলোকে ভ্যালু দেওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্য এর কোনো ভ্যালু নেই। আসল কথা হলো একটি টাকা, দিরহাম বা ডলার এই ধরনের কারেন্সিগুলো হলো ফ্ল্যাট কারেন্সি। এটি হলো এমন এক ধরনের কারেন্সি যাতে কোনো রকম ফিজিক্যাল কমিউডিটিস যেমন গোল্ডের কোনো ব্যাকিং থাকে না। এর ভ্যালু আছে কারণ আপনার সরকার বলছে এটির ভ্যালু আছে, এই জন্য এটির ভ্যালু আছে। আর যেহেতু কারেন্সিগুলো গভর্নমেন্ট দ্বারা ভ্যালু করা হয় এই জন্য আমরা এই কারেন্সিগুলো বিশ্বাস করি এবং এগুলো ব্যবহার করছি। বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজ থাকার মূল কারণ হচ্ছে গভর্নমেন্টগুলো ব্যর্থ কারেন্সি প্রচেষ্টা। যেমন 2008 সালে ইউএসএ ব্যাংকে এবং স্টক মার্কেটে যে ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়েছিল তা থেকে সকল ব্যাংক এবং সকল কোম্পানিকে বের করার জন্য তাদের গভর্নমেন্ট $700 বিলিয়ন একটি প্যাকেজ বের করেছিল। আর বাংলাদেশেও যে কোনো স্ক্যামের পরে প্রায় এই ধরনের কার্যক্রমই হয়। যে কোনো ব্যাংকের করাপ্ট অফিসার ভুল লোকদের লোন দিয়ে দেয় এবং তার রিকভারি করতে পারে না পরবর্তীতে। আর লাস্ট 7 বছরে বাংলাদেশে প্রায় 35,478 কোটি টাকার মতো ঋণ খেলাপি হয়েছে। আর এই টাকাগুলো সরকার সম্পূর্ণ করার জন্য রিক্যাপিটালাইজেশন করে। আর এই রিক্যাপিটালাইজেশনের কারণে নানা ধরনের সমস্যাও সৃষ্টি হয়। আসলে এরকম আর কি, যখন আপনি নিজের টাকা অন্য কেউর কাছে রাখেন এবং সে তা উড়িয়ে খায় এবং পরবর্তীতে আপনাকে আবার টাকা ছাপিয়ে আপনার ওই টাকার ভ্যালু কমিয়ে আপনার কাছে ফেরত দেয়, প্রায় এই ধরনের পরিস্থিতি আর কি। তাহলে এই জায়গায় মূল সমস্যা হচ্ছে ব্যাংক এবং গভর্নমেন্ট। তাহলে ব্যাংক এবং গভর্নমেন্টকে বাদ দিয়ে কিভাবে একটি আর্থিক ব্যবস্থা গঠন করা যায়, এই জায়গায় এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মূল আইডিয়াটি আসে। ক্রিপ্টোকারেন্সির এই আইডিয়াটি অনলাইনে পোস্ট হয় 2008 সালে। এর মূল লক্ষ্য ছিল যে এক ইউজারের অ্যাকাউন্ট থেকে অন্য ইউজারের অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার হবে কোনো রকম মাধ্যমিক বা কোনো রকম গভর্নমেন্ট ইনস্টিটিউটের ছাড়া।
এটি তৈরি করা লোক বা লোকদের ওই জায়গায় নামটি উল্লেখ ছিল সাতোশি নাকামোটো। আর এখন 13 বছরে অনেক ভালো পপুলার হয়ে গেছে বিটকয়েন। এই জায়গায় সব থেকে মজার জিনিস হলো এখনো পর্যন্ত কেউই জানতে পারেনি কে সাতোশি নাকামোটো। তাহলে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কোনো ব্যাংক বা সরকার বা কোনো মধ্যস্থ ব্যবসায়ী দ্বারা কন্ট্রোল করা হয় না। এটি হলো একটি ওপেন সোর্স সফটওয়্যার। এটি বলতে গেলে এটি নিজে নিজেই রান করে, কিন্তু এটি পরিচালনার জন্য অনেক লোকের প্রয়োজন পড়ে। তাহলে এটি চলে কিভাবে? বিটকয়েনে ওয়ালেট অ্যাকাউন্টগুলো সাধারণ যে কোনো অ্যাকাউন্টের মতন, যেমন আমরা জিমেলের অ্যাকাউন্ট ব্যবহার করছি বা ফেসবুকে অ্যাকাউন্ট ব্যবহার করছি, প্রায় সিমিলার, কিন্তু এটি অনেক বেশি হাই সিকিউরিটি থাকে, কারণ এটি ডাটাগুলো ইনক্রিপ্টেড থাকে। এই অ্যাকাউন্টগুলো দুই ভাগে ভাগ করা থাকে, একটা হলো পাবলিক কি, একটা হলো প্রাইভেট কি। এখানে পাবলিক কিটা ব্যবহার করা হয় অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, যেমন এটিএম কার্ডের নাম্বার থাকে অ্যাকাউন্টের, ওই রকম আর কি। আর দ্বিতীয় যে প্রাইভেট কিটি থাকে তা দিয়ে সেন্ডার ডাটা ইনক্রিপ্ট করে সেন্ড করে, আর রিসিভার তার ডিক্রিপ্ট করে রিসিভ করে। এই প্রাইভেট কিগুলো হলো এটিএম কার্ডের পিনের মতো। যেহেতু এটি কোনো ব্যাংক বা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাহলে এটি কে নিয়ন্ত্রণ করে, বা আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটি আসল বিটকয়েন না এটি নকল বিটকয়েন? এটি নিয়ন্ত্রণ হয় সম্পূর্ণ দুনিয়া জুড়ে অনেক নেটওয়ার্কিং কম্পিউটারের মাধ্যমে। এই নেটওয়ার্কের ভিতরে যে সকল কম্পিউটার রয়েছে, সকল কম্পিউটারের মাঝে বিটকয়েনের প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো ট্রানজাকশন হয়েছে সকলগুলো লেজারের কপি রয়েছে। আর যখনই কোনো নতুন লেনদেন হয় তখনই কম্পিউটারগুলো ওই লেজারগুলো আপডেট করে নেয়। যদি কোনো কম্পিউটার দ্বারা কোনো লেনদেনের মাঝে পরিবর্তন করতে চায় তাহলে এটি সকল কম্পিউটারের মাঝে আপডেট হয়ে যায় এবং সকল কম্পিউটার বুঝতে পারে যে এটি ফেক কারেন্সি, এটি কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না। আর এই সকল ট্রানজাকশনের লেজার মেনটেন করা হয় ব্লক চেনের মাধ্যমে। ব্লক চেন হলো দুইটি ওয়ার্ড, ব্লক ও চেন। ব্লক হলো একটি ডাটাবেস, যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বিটকয়েন সেন্ড করছেন কারণ আপনি একজন ভালো ফ্রেন্ড। আপনি যে ফ্রেন্ডকে বিটকয়েন সেন্ড করেছেন তার যে ট্রানজাকশন হয়েছে এটার একটা কপি, কত বিটকয়েন ট্রানজাকশন হয়েছে এটার কপি, কোন সময়, এই সকল তথ্য একটি লেজারে অন্তর্ভুক্ত করে ব্লকে রাখা হয়। আবার ধরেন একজন ব্যক্তি বি একজন ব্যক্তি, এ ব্যক্তি বি ব্যক্তিকে বিটকয়েন সেন্ড করছে, এই বিটকয়েন কত বিটকয়েন সেন্ড করছে এবং কোন সময় সেন্ড করছে, সেম ইনফরমেশন আবার লেজারে অন্তর্ভুক্ত করে এই ব্লকে রাখা হয়। এরকম ভাবে যখন ব্লকটি ফুল হয়ে যায় তখন এই ব্লকটি ব্লক চেনে অন্তর্ভুক্ত করা হয়। ব্লক চেনগুলো সিস্টেমে এরকম ভাবে ইনক্লুড হয় যে তার শেষের যে ট্রানজাকশনটি হয়েছিল এবং তার প্রথম ট্রানজাকশনের সাথে একটি কানেকশন সৃষ্টি করে, যাতে এই জায়গা থেকে কোনো রকম ইনফরমেশন কেউ সরাতে না পারে। এখানে যাতে গ্যাপ সৃষ্টি হলে বোঝা যায় যে এটি শেষের ট্রানজাকশন ছিল এবং এটি নতুন ব্লকের প্রথম ট্রানজাকশন। যদি এই জায়গায় কেউ প্রথম ট্রানজাকশনই সরিয়ে দেয় তাহলে এটি বোঝা যাবে যে এই জায়গায় একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, যে এই জায়গায় প্রথম ট্রানজাকশনই নেই। এইভাবে ব্লকগুলো সিস্টেমে যুক্ত হতে হতে ব্লক চেনের মতো আকার সৃষ্টি করে। যেহেতু এই লেজারগুলো অনেকগুলো কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং ব্লক চেনের মতো সেফ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত, তাই এটি নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণ থাকে না। এখন কি এই জায়গা থেকে ডাটা ক্লিয়ার করা সম্ভব না, কারণ আপনি এই ব্লক চেনের শেষে যে ট্রানজাকশনটি সে বুঝতে পারবে বা আগের যে ট্রানজাকশন রয়েছে ওই জায়গা থেকে ইনফরমেশনে গ্যাপ হয়েছে এটা বোঝা যাবে। এই জন্যই ব্লক চেন একটি সেফ প্রক্রিয়া। এখন আপনারা এরকম তো অবশ্যই শুনেছেন যে বিটকয়েন মাইনিং, কম্পিউটার দ্বারা বিটকয়েন উপার্জন করা যায়। মাইনিং কি অনেকের কাছে এরকম মনে হতে পারে যে একটি কম্পিউটার কিনলাম এবং সফটওয়্যার ইনস্টল দিলাম এবং রান করতে থাকলো, আমরা কিছু বিটকয়েন উপার্জন করে দিল। আগে বিটকয়েন মাইনিং এই ধরনের সিম্পল থাকলেও বর্তমান সময় এটি অনেক কঠিন। বর্তমান সময়ে বড় ধরনের সার্ভারের প্রয়োজন পড়ে এবং অনেক বিদ্যুতের প্রয়োজন পড়ে। যেহেতু এই সিস্টেমটি এরকম ভাবে তৈরি করা হয়েছে সর্বোচ্চ এই 10 মিনিটের ভিতরে প্রতিটি ব্লক নতুন ব্লক সৃষ্টি হবে, আর প্রতিটি নতুন ব্লক বাড়ার সাথে সাথে লেজারও বৃদ্ধি পেতে থাকে এবং বিটকয়েনও বাড়তে থাকে। এই জন্য বেশি প্রসেসিং পাওয়ারের প্রয়োজন পড়ে। কেমব্রিজ ইউনিভার্সিটির একটি রিপোর্টের মধ্যে দেখা গেছে পুরো বিশ্ব জুড়ে যে পরিমাণ বিটকয়েন মাইনিং এর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় তা আর্জেন্টিনা দেশের বিদ্যুতের খরচ থেকে বেশি। অনেকে এটি গোল্ড মাইনিং এর মতো মনে করে, কিন্তু আসল কথা হলো আপনি মানুষের ট্রানজাকশন করতে হেল্প করছেন আর কি। যেহেতু বিটকয়েন কোনো কোম্পানি না, তাহলে তারা যে সকল কাজ করছে ট্রানজাকশন গুলো সম্পন্ন করতে, তাহলে তারা কোনো বেতনও পাচ্ছে না। মাইনাররা সাধারণত যে সকল ট্রানজাকশন বা ব্লকগুলো সঠিকভাবে ব্লক চেনের মাঝে স্থাপন করতে পারে তারা একটি রিওয়ার্ড পায়। এই রিওয়ার্ড গুলো তারা সাধারণত তাদেরকে ইনকাম সোর্স হিসেবে ধরে, আর এটিকে মাইনিং বলে। সাধারণত ট্রানজাকশন গুলো যে সময় শুরু হয়, যে সময় সেন্ডার সেন্ড করে, ওই সময় এইগুলো নেটওয়ার্কের মাঝে ঘুরতে থাকে ওয়েটিং রুমের মতো। তখন মাইনাররা এই ট্রানজাকশন গুলো কনফার্ম করে এবং এটি একটি ব্লকের রূপ ধারণ করায়। তখন এই ব্লকটি ব্লক চেন ইন করার জন্য একটি এক্সট্রা সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। তখন এই বিটকয়েন মাইনিং কম্পিউটারগুলোকে একটি বিশেষ গাণিতিক প্রবলেম সলভ করতে হয়। যে কম্পিউটারটি সর্বপ্রথম এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারে সে রিওয়ার্ড হিসাবে কিছু বিটকয়েন পায়। আর তখন এই সেম ব্লক বিশ্বের সকল মাইনিং কম্পিউটারগুলোতে আপডেট হয়ে যায়। সাধারণত টাকা বা ডলার দিরহামের কোনো লিমিটেশন নেই, সরকার যত ইচ্ছা ছাপাতে পারবে, কিন্তু প্রতিটি ক্রিপ্টোকারেন্সি একটি লিমিটেশন রয়েছে। যেমন স্বর্ণ তো দামি থাকার মূল কারণ কি, স্বর্ণ একটি রেয়ার ধাতু, এর একটি লিমিটেশন রয়েছে। এমনি প্রতিটি ক্রিপ্টোকারেন্সির কতগুলো কারেন্সি সাপ্লাই হবে তা প্রথম থেকে নির্ধারিত করা থাকে। যেমন বিটকয়েন 21 মিলিয়ন পর্যন্ত পৌঁছবে 2140 সালের মধ্যে। বর্তমানে সম্পূর্ণ দুনিয়া জুড়ে 17 মিলিয়নের মতো বিটকয়েন রয়েছে, কিন্তু কিছু মিলিয়ন বিটকয়েন মিসিং রয়েছে, কারণ অনেক মানুষ তাদের ওয়ালেটের প্রাইভেট কি হারিয়ে ফেলেছে। তাহলে এখন বিটকয়েন কিভাবে তার অর্জন করা ভ্যালু ধরে রাখবে? এর সহজ উত্তর হলো মাইনারদের মাইনিং রিওয়ার্ড কম করে। এই জন্য বিটকয়েনে মাইনিং রিওয়ার্ড
4 বছর পরে পরে হাফ প্রাইস হতে থাকে। যেমন 2009 সালে মাইনিং রিওয়ার্ড ছিল 50 বিটকয়েন করে এবং 4 বছর পরে 25 বিটকয়েন এবং এটি 4 বছর পরে আরো কমেছে, হাফ হয়েছে। এইভাবে বিটকয়েন তার সাপ্লাই কম করে নিজস্ব ভ্যালু ধরে রাখার চেষ্টা করে। তাহলে আমাদের দেশের সরকার এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি বলছে? বাংলাদেশের কোনো ব্যাংকে কি এই সকল ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে? বাংলাদেশে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে ইলিগাল ধরা হয়, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং বা খাস বাংলায় যদি বলি হুন্ডি প্রবলেম থাকার কারণে। এছাড়া বিটকয়েন নানা ইলিগাল কাজে ব্যবহার করা যায়। আর বিটকয়েন যেহেতু ট্র্যাক করা যায় না, তাহলে এর কে সেন্ড করছে বা কে রিসিভ করছে এটাও বোঝা যাবে না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী বিটকয়েন ব্যবহারের মাঝে বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাঝে আপনাকে প্রমাণ সহ সরকার পায় বা বাংলাদেশ ব্যাংক পায়, তাহলে আপনার সর্বোচ্চ 12 বছরের পর্যন্ত জেল হতে পারে। আর বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করা অনেক ভয়ঙ্কর, কারণ যে কোনো সময়ের দাম বেড়ে যায়, যে কোনো সময়ের দাম কমে যায়, কারণ এটি ডিমান্ডের উপর বাড়ে বা কমে। যেহেতু এটির উপর কোনো সরকারের হস্তক্ষেপ নেই, তাই এটি বেশি ফ্লাকচুয়েট করে। নর্মালি কেউ বেশি লাভের আশায় বিটকয়েনের উপর ইনভেস্ট করবেন না, কারণ যে কোনো সময় দাম অনেক কমে গিয়ে আপনাকে বড় বিপদের সম্মুখীন করতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।